কেন ভয়ঙ্কর? এর কারণ একটাই, এক তো খুব রেয়ার ডিজিজ, 1,00,000-এ একজনের হয়। এটা কিন্তু নতুন কোনো অসুখ না, পুরনো অসুখ। আর 2 নম্বর, এটা ডায়াগনোসিস করার নির্দিষ্ট কোনো টেস্ট নেই, এটা বেশিরভাগ সময় ক্লিনিকে দেখেই বুঝতে হয় ডাক্তারদের। আর 3য় নম্বর, এটা খুব কিন্তু কষ্টসাধ্য, ব্যয় সাপেক্ষ টেস্ট। আর কেন হয় ঠিক কারণ জানা যায় না। এই যে ইনফেকশন, ভাইরাল বা ব্যাকটেরিয়াল বলুন, এগুলো সবই কিন্তু ট্রিগার। এই অসুখ হয়তো ওই ব্যক্তিদের পরেও হতো, কিন্তু এই ইনফেকশনের ফলে তাড়াতাড়ি হলো। আরেকটা ব্যাপার, সঠিক কী জন্য হয় সেটা কিন্তু জানা নেই। খাবার দাবার থেকে হতে পারে। আর এখনকার দিনে যেসব ঘটনা ঘটছে, আমার তো মনে হয় জ্বর, সর্দি কাশি হয়েছিল, ওভার দ্য কাউন্টার কোনো ভেজাল ওষুধ খেয়ে এগুলো হচ্ছে। ব্যাকটেরিয়া, ভাইরাস শুধু নয়, ভেজাল থেকেও হতে পারে। হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক ওষুধও হতে পারে। টিবি সিনড্রোমের সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনটা? ভয়ঙ্কর দিক হচ্ছে যে শরীরে পা থেকে, আপনার ছবিটা দেখুন, পা থেকে শুরু করে উঠতে থাকে প্যারালাইসিস, ধীরে 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 উঠতে থাকে। যখনই শরীরে এরকম জায়গায় চলে আসে তখনই পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হয়। আর একটু দেরি হলে কিন্তু পেশেন্ট মারা যায়। এর যে ট্রিটমেন্ট নেই তা নয়, কিন্তু ট্রিটমেন্ট অনিশ্চয়, অর্থাৎ সারতেও পারে, নাও সারতে পারে। কিছু কিছু পেশেন্ট আছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়। আর কিছু কিছু পেশেন্ট আছে তারা একই জায়গায় থেকে যায়, অর্থাৎ 6 মাস প্রায় একই রকম চলতে থাকে। তাদেরকে ফিজিওথেরাপি, স্টেরয়েড এইসব দিয়ে চালাতে হয়। আর কিছু পেশেন্ট আছে যাদের রেসপিরেটরি ফেলিউর হয়ে যায়, যাদের চেস্ট মাসেল প্যারালাইসিস হয়ে যায়, তারা ভেন্টিলেটরে দিয়েও বেশিরভাগ সময় মারা যায়, কারণ ডিজিজটা তো আরও প্রোগ্রেস করে, তাই না? আর ট্রিটমেন্টের মধ্যে আমরা যেটা দেখেছি, স্টেরয়েড দেওয়া হয়, পেনিসিলিন দেওয়া হয়, আইভি ফ্লুইডস যেগুলো দেওয়া হয়। আর যেটা কার্যকরী সেটা হচ্ছে ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন, আইজিজি। আর প্লাজমা ফেরেসিস যেসব সেন্টারে পাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়, শরীর থেকে যে আমাদের অটো অ্যান্টিবডিগুলো সেগুলো রিমুভ করে দেওয়া। এগুলো কিন্তু সবই কোনোটাই যে একদম 100% শিওর ট্রিটমেন্ট তা কিন্তু না। এগুলো সবই কি বলে, এক্সপেরিমেন্টাল। কারণ যেহেতু কারণ জানা নেই অসুখের, এবং অটোইমিউন ডিজিজ, আর এই ধরনের ইনফেকশনগুলো ট্রিগার হিসেবে কাজ করে। হয়তো পরে এইসব ব্যক্তিদের হতো, কিন্তু তাড়াতাড়ি হলো বা ধরা পড়লো এই অটোইমিউনিটিটা, তাদের নিজেদের বডির এগেনস্টে নিজেদের এই ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর আপনার যেসব ভাইরাস, CMV, HHV6, এই ধরনের ভাইরাস ছাড়াও আরও অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকতে পারে, যা হয়তো আমাদের জানা নেই। হয়ে থাকে কারণ আমাদের এখানে কেন, সারা পৃথিবীতেও এই ধরনের অসুখ কিন্তু ঘটতেই থাকে, সেটা 1,00,000-এ 1। আর এইভাবে সম্পূর্ণ পরীক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। এবং যেসব পেশেন্টের রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়েছে তারা বেশিরভাগই মারা যায়। এবং সেটা আমার দেখা 15 জনের মধ্যে 10 জন মারা গিয়েছে জিবি সিনড্রোমে। রেয়ার অসুখ, ডাক্তারদের অভিজ্ঞতা কম। আর মেডিকেল কলেজ বা যেসব ট্রেনিং মেডিকেল কলেজ স্কুল আছে, সেখানে তো পেশেন্টদের নিয়ে এক্সপেরিমেন্টই চলতে থাকে, ঠিক লোকের জায়গায়, ঠিক লোকের হাতে পৌঁছানোর আগে। আর এটা একটা বলতে চাই যে অনেকে বলছেন যে পোলট্রি খাওয়া যাবে কিনা, বা বাড়িতে মুরগি থাকলে সেসব থেকে হতে পারে কিনা। হ্যাঁ, হতে পারে, যেহেতু এটা ফ্লু ধরনের একটা অসুখ। সুতরাং যে কোনো আপনার বার্ডস হোক, স্লটার হাউস হোক, যেখানে মাংস কাটা হয়, সেখানে এই ধরনের কিন্তু জীবাণু থাকতে পারে, যা আমাদের জানা নেই। এবং সেই ধরনের ইনফেকশান, পেট খারাপ, ফ্লু, শ্বাসকষ্ট, জ্বর, বমি বমি ভাব, চোখ নাক দিয়ে জল বেরোনো, কাশি, সর্দি, কাশি, এই ধরনের ব্যাপার যেসব থেকেই হতে পারে, সেখানেই কিন্তু আপনার জিবি সিনড্রোমের একটা সম্ভাবনা থাকে। কারণ 2-4 দিন পরেই যদি আপনার অটোইমিউনিটি ট্রিগার হয়, অ্যান্টিবডিগুলো যদি বেশি আকারে, বেশি পরিমাণে, প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে যদি প্রলিফারেট করে, শরীর থেকে রেসপন্স দেয়, তখন কিন্তু এই ধরনের সিমটম হতে পারে। কি হয়, ভয়ঙ্কর কি, অন্য অসুখের থেকে ভয়ঙ্কর কি না, শরীরের একদম পায়ের তলা থেকে শুরু করে দুদিকে এরকম উপরের দিকে উঠতে থাকে প্যারালাইসিসটা। এইটাই এমন একটা ব্যাপার যা আর কোনো অসুখে হয় না। এই জন্য জিবি সিনড্রোমটা কিন্তু ডায়াগনোসিস করা যারা অভিজ্ঞ ডাক্তার, তাদের পক্ষে ইজি। আর আমাদের দেশে কি হয়, বেশিরভাগ লোকই, বাচ্চারাই বলুন, বয়স্কই বলুন,
কাশি সর্দি বমি পাতলা পায়খানা এসব কিছু হলে একটা ওভার দ্য কাউন্টার যে কোনো একটা ওষুধ কিনে খেলো, যার বাম্মা কিছু জানা নেই, বা জানা থাকলেও আপনারা তো দেখছেন বড় বড় কোম্পানির ওষুধই জাল বেরোচ্ছে। কারা দায়ী আমরা সবাই জানি, কিন্তু তাদের কিছু হচ্ছে না। তো এই যে এই ধরনের আউটব্রেকগুলো একসাথে এতগুলো এক ধরনের একটা রেয়ার ডিজিজ সেটা এতগুলো হচ্ছে, বুঝতে হবে যে এটা সর্বাঙ্গীনভাবে কিন্তু আমাদের দেশের শুধু নয়, যে দেশে ঘটবে দেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের একটা সম্পূর্ণ ব্যর্থতা ছাড়া কিছু নয়। আসলে আমাদের দেশে তো এখন 8 পে কমিশন এসে গেছে, আপনারা কান পাতলেই চারদিকে শুনতে পারবেন যে আলোচনা চলছে, ক্যালকুলেশন চলছে, কে কত টাকা পাবে, কার কত টাকা বাড়তে চলেছে। সুতরাং কোন ওষুধে ভেজাল আছে সেইটা না দেখে ওখান থেকে আমি কত পাবো সেইটা হচ্ছে সবচেয়ে এখন বড় কথা। এতদিন পাচ্ছিলাম, এটা কি বন্ধ হয়ে যাবে দেশে যদি কড়াকড়ি শুরু হয়? কারণ যেসব বড় বড় হোমরা চোমরা ব্যক্তিরা এই পাবলিক হেলথ ড্রাগ কন্ট্রোল করেন, তারা যদি ঘুমন বা নিজেদের মধ্যে দলাদলি শুরু করে দেন, তাহলে কিন্তু দেশের মানুষের ভবিষ্যৎ এরকমই হবে। আর এই অসুখগুলো কিন্তু এইরকম সর্দি জলকাশ বা চুলকানির মতো কোনো অসুখ নয়, এগুলো এমন অসুখ, এটা ভয়ঙ্কর অসুখ। অনেকে বলছেন যে এটা কোনো ব্যাপার না, এটা ছোটোখাটো অসুখ। ওনাদের বাড়ির কারো হলে ওনারা কি এই কথাই বলতেন? আমার লজ্জা হয় যে ওনারা কী ধরনের ডাক্তার। এই অসুখগুলো এতটা ভয়ঙ্কর, এতটা ব্যয় সাপেক্ষ, এত বড় টিম লাগে এগুলো করতে, কতগুলো ডাক্তার লাগে, কত খরচ, আর ওনারা বলছেন কোনো ব্যাপার না এইসব অসুখ, এগুলো সর্দি জ্বর কাশি বা চুলকানির মতো কোনো অসুখ। শুনুন, আমার যেটা মনে হয় যে এই ভেজাল ওষুধ, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক হোক, এলোপ্যাথিক হোক, যে কোনো ভেজাল ওষুধ থেকে এটা বেশি হয়। কারণ আমাদের দেশে দেখবেন সর্দি জ্বর কাশি পাতলা পায়খানা হলে সবাই আমরা যেটা করি, সাধারণ মানুষ ডাক্তার না দেখি নিজেরাই একটা বড়ি দাও, এই একটা ট্যাবলেট দাও, এই একটা সিরাপ, একটা ফাইল দাও, হ্যাঁ, এটা খেয়ে নিল। তো আমার মনে হয় এইসব ওষুধে এমন কিছু ব্যাপার আছে যেগুলো ভেজালই বেশি, তো সেখান থেকে এটা হওয়ার সম্ভাবনা আছে। ট্রিটমেন্ট বলতে আমরা যেটা দেখেছি, পিনিসিন দেওয়া হয়, স্টেরয়েড দেওয়া হয়, আইভি ফ্লুইডস যেগুলো দেওয়া হয়, প্যারাসিটামল দেওয়া হয়, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন আমরা ইঞ্জেকশান দিতাম, এবং স্টেরয়েড ড্রিপও অনেককে দেওয়া হয়। আর যেটা রিসেন্ট বেরিয়েছে বা অনেক বড় বড় সেন্টারে হতে পারে, প্লাজমা ফেরেসিস, যেটা কী করে এক্সেস যে অ্যান্টিবডিগুলো সেগুলো বডি থেকে রিমুভ করে দেওয়া হয়। এগুলো সবই কিন্তু কোনোটাই নিশ্চিত বা 100% না, এগুলো সবই সাপোর্টিভ মেজার। কারণ যেহেতু অসুখের এক্স্যাক্ট কারণ জানা নেই, এই জন্য ট্রিটমেন্ট করাটাও টাফ। এটা কি পোলিও? না, এটা পোলিও না। পোলিওতে কি হয়, এরকম প্যারালাইসিস উঠে আসে না, পাতলা পায়খানা, জ্বর এইসবের সাথে সাথে অ্যাকিউট ফ্ল্যাক্সিড প্যারালাইসিস, অর্থাৎ যে কোনো একদিকে বা ডিস্টাল মানে উপরের দিকে বা বডির সেন্টারের দিকে প্যারালাইসিস হয় না, ডিস্টাল পায়ের এর দিকে, দূরের দিকে, পায়ে আমাদের শরীর থেকে দূরের দিকে, যে পায়ের তলায় বা হাঁটুর নিচে, হ্যাঁ, বা থাইতে, এইরকম জায়গায় এই ধরনের প্যারালাইসিস হয় এবং সেগুলো কিন্তু মুভ করে না। আর জিবি সিনড্রোমে যেটা হয়, রিফ্লেক্স হয় না, চিনচিন করে, ঝিনঝিন করবে, কোনো মানে কুষ্ঠ হলে যেরকম হয় কোনো সেন্স থাকবে না, রিফ্লেক্স থাকে না, যেটা ডাক্তাররা বুঝতে পারে রিফ্লেক্স টেস্ট করে। আর প্যারালাইসিস, মুভ করতে পারবে না, ঠিক আছে। সুতরাং মোটর এবং সেন্সরি দুটোই লস হয় এবং এটা উঠতে থাকে। সবচেয়ে মানে ভয়ঙ্কর ঘটনা, এটা ধীরে 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 উঠতে থাকে। কেউ যদি এই সিনড্রোমটা একটা জায়গায় স্ট্যাটিক হয়ে যায়, থেমে যায়, তাহলে বুঝতে হবে যে এটা ভালো লক্ষণ। উঠতেই থাকলো মানে সেটা কিন্তু প্রগনোসিস খারাপ বলে। সেটা একসময় যদি ডায়াফ্রাম পর্যন্ত পৌঁছে যায়, তারপরে ভেন্টিলেশনে দিতে হয়। আমরা দেখেছি ভেন্টিলেশনে দেওয়ার পর আর পেশেন্ট বাঁচে না, বাঁচতে পারে ভালো যদি সেন্টার হয়, ভালো যদি সাপোর্টিভ কেয়ার নেওয়া হয়, বাঁচতে পারে। কিন্তু আমি যে 15 জন দেখেছি, তার মধ্যে 10 জনই মারা গিয়েছে এইভাবে। এখানে পর্যন্ত চলে এলো প্যারালাইসিসটা, তার 2-1 দিনের মধ্যেই আর পারল না, ঠিক আছে। আর একটা বলা, এই অসুখে আরও একটা চমৎকার ব্যাপার হচ্ছে, এতে কিন্তু বাচ্চা এবং ইয়ং জেনারেশন বেশি অ্যাফেক্টেড হয়। 40-এর ওপর ব্যক্তি কমই অ্যাফেক্টেড হয়। আমি যতজন দেখেছি সবাই 40-এর মধ্যে, কিন্তু এত বাচ্চা, এই রিসেন্ট যেটা দেখছি একদম 5-6 বছরের বাচ্চা আমি দেখিনি। আমি দেখেছি 18 থেকে 40-এর মধ্যে সমস্ত 15 জনই, ঠিক আছে।
ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই, এটা বেশিরভাগ আমি যেটা দেখেছি পুরুষদেরই হয়। হ্যাঁ, হতে পারে হয়তো মহিলাদের কোনো জায়গায় বেশি হয়, হতে পারে। কি করে আটকানো যায়? দেখুন, অটোইমিউন ডিজিজ আটকানো যায় না, এটা কন্ট্রোলে রাখা যায়। অন্য আরও অনেক অটোইমিউন ডিজিজ আছে, এসএলই আছে, কিডনি ডিজিজ আছে, চোখের সমস্যা আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, এ ধরনের হাজারো হাজারো অসুখ আছে। এগুলো অটোইমিউন ডিজিজ আমাদের শরীরেই থাকে, জন্ম থেকে আমরা সেটা পেয়ে থাকি, কিন্তু সেটা শুধু ফ্লেয়ার আপ, সেটা প্রকাশ করার জন্য ওয়েট করে। তো এই জিবি সিনড্রোম এমন একটা অসুখ যেটা ইনফেকশন থেকে বা অন্য কোনো থাকতে পারে, কারণ যেটা হয়তো আমাদের জানা নেই, এটা একটা ট্রিগার হিসেবে কাজ করে। তারপরেই অসুখটা ধরা পড়ে এবং এবার শরীরটা প্যারালাইসিস হতে শুরু করে। আর এটা সিভিয়ারিটি নানা রকম হয়, বেশিরভাগ সময় দেখা গিয়েছে ভেরি সিভিয়ারই হয়। হ্যাঁ, জানি না, সেটা হয়তো পেশেন্টকে নিয়ে আসা। আমাদের এখানে তো হসপিটালে আসার আগে আমাদের দেশে তো প্রচুর ডাক্তার, ঘরে ঘরে ডাক্তার এখন। হ্যাঁ, কাকু ডাক্তার, জেঠু ডাক্তার, বাবা ডাক্তার, মা ডাক্তার, ভাই ডাক্তার, দাদা ডাক্তার, তারপর আছে পাড়ার ডাক্তার, তারপর নেতা ডাক্তার, তারপর ক্লাবের ডাক্তার, তারপর আপনাদের হোমিওপ্যাথিক, তারপর হাতুড়ে, তারপর আরএমপি, তারপর আয়ুর্বেদিক, তারপর প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। সেখান থেকে যদি দয়া করে ওনারা রেফার করেন তাহলে হায়ার সেন্টার। সুতরাং এই যে আসার পথে যে এত ডিলে, লেট টাইম বলে, এই টাইমেই কিন্তু অসুখটা অলরেডি দেখা যায়। আমাদের কাছে যত পেশেন্ট এসছে কোমর পর্যন্ত অলরেডি তার চলে গেছে। সিএসএফ স্টাডি ফাডি করে খুব একটা লাভ হয় না, কোনো কনফার্মেটরি কোনো কনক্লুসিভ রেজাল্ট আসে না। এগুলো শুধু করা এমআরআই করুন, যাই করুন, এগুলো অ্যাকশনাল ডিজেনারেশন। নিউরনের পার্ট দেখুন আপনারা, সেই নিউরনের পার্টের যে আবরণীটা থাকে পেরিনিউরিয়াম, ওটাকে ডিস্ট্রয় করতে থাকে। এগুলো সবই থিওরিটিক্যাল, এগুলো সাধারণ মানুষের জানার দরকার নেই, কারণ এই ক্ষেত্রে বায়োপসির কোনো গুরুত্ব নেই। এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস দেখেই ডাক্তারদের বুঝতে হয়। হ্যাঁ, সাবধানতা এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকতে পারে এরকম জিনিস থেকে বাচ্চাদের দূরে রাখা। সে খাবার হোক, তারা খেলাধুলা করছে, মোরগ, পায়রা, বিড়াল, কুকুর, এই ধরনের যেগুলো র অ্যানিম্যাল, যেগুলো ওয়াইল্ড অ্যানিম্যাল বা ফার্ম অ্যানিম্যাল যাই হোক না কেন, তাদের কাছাকাছি না যাওয়া। বা দুধ, এই ধরনের দুধ বা বাইরের যেসব ডেয়ারি প্রোডাক্ট বা মিট প্রোডাক্ট, যেসব স্লটার হাউস থেকে যেসব প্রোডাক্ট আসছে সেগুলো একটু অ্যাভয়েড করা। বা খুব ভালো বা কাঁচা যেন না তারা ধরে, তারা যেন রান্না করার পরেই খায়, তাদের কাছে ওপেন যেন না ফেলে রাখা হয়। জলের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন যে আমাদেরকে ওটাতে জল মিনিমাম আধ ঘন্টা ফুটিয়ে রাখার পর ঠান্ডা করে খেতে হয়। এটা করলে সবচেয়ে ভালো হয়। সেটা তো সম্ভব হয় না, তো আমরা অ্যাকোয়াগার্ডের জল এগুলোই খাই বা ফিল্টারের জল খাই। সেরকমই করতে হবে। হঠাৎ করে তো আপনি চেঞ্জ করতে পারবেন না যে এখন জিবি সিনড্রোম হচ্ছে বলে আপনি এখন জল ফুটিয়ে খাওয়া শুরু করলেন, তারপর যখন খাবেন না তখন কি হবে না? সেটা না, আপনি মেনটেন করতে পারবেন এরকম লাইফস্টাইলই তৈরি করুন। হঠাৎ করে একটা হুজুগ এলো, জিবি সিনড্রোম এসেছে, করোনা এসেছে, মাস্ক পরবো, আর অন্য সময় মাস্ক পরবো না, এটা না। আপনার যখন মনে হবে যে ধুলোবালি হচ্ছে, ভাইরাস হচ্ছে, আপনার মাস্ক যে জন্য পরা, শুধু করোনার জন্য তো নয়, যে কোনো অসুখে সেটা আটকায়। একটা টিবি পেশেন্ট আপনার কাছে নাকের কাছে এসে কাশছে, তো আপনাকে সাবধান থাকবে, মাস্ক পরতে অসুবিধে কি, সেরকম ব্যাপার। তো বাচ্চাদের সাবধানে রাখবেন, শুধু বাচ্চাদের না, নিজেদেরও সাবধানে থাকতে হবে। বাচ্চারা নিজেদের অসুখটা সহজে বলতে পারে না, এই জন্য। নমস্কার। জিবি সিনড্রোম, আমার দেখা 15 জন জিবি সিনড্রোমের মধ্যে 10 জনই মারা গিয়েছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই অসুখে পা থেকে অবশ হওয়া শুরু হয় বা পক্ষাঘাত হওয়া শুরু হয়। শেষে যে আমাদের রেসপিরেটরি মাসেলগুলো, বুকের যে যাতে আমরা শ্বাস নিই, এই ধরনের মাসেলগুলো প্যারালাইসিস হয়ে চোখের সামনে পেশেন্ট মারা যায়। ভেন্টিলেশনে দিয়েও সাধারণত কিছু হয় না। আর যেসব পেশেন্ট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায় তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অনেকে বলছেন এটা কোনো মারাত্মক অসুখ নয়, ওনাদের বাড়ির কারো হলে ওনারা তখন বুঝতে পারবেন এটা কত মারাত্মক। এটা খুবই মারাত্মক অসুখ এবং এটা চিকিৎসা করার জন্য যে মাল্টিডিসিপ্লিনারি টিম লাগে সেটা কোনো জায়গাতেও আছে কিনা এখন সন্দেহ। আর এটা ডায়াগনোসিস কোনো অ্যানিমিয়া নয়, এটা ডায়াগনোসিস করাও খুব কঠিন, কারণ অনেক টেস্ট করেও এটা হয় না। আর এমন কোনো একটি টেস্ট নেই যা দিয়ে এটা ডায়াগনোসিস করা যায়। গৃহপালিত পশুপক্ষী থেকে কি জিবি সিনড্রোম হতে পারে? হ্যাঁ, হতে পারে। ক্যান্সার যেমন আমরা দেখি, এমন কোনো খাবার নেই পৃথিবীতে, বোধহয় ইন্টারনেট খুললে আপনারা দেখবেন সব থেকে ক্যান্সার হয়।
যেহেতু কারণ জানা নেই, জিবি সিন্ড্রোম একটি অটোইমিউন ডিজিজ, ইনফেকশান ট্রিগার হিসেবে কাজ করে, তো বলে রাখবো যে সাবধানতাই মূল। কোত্থেকে হবে, কিভাবে হবে কেউ জানে না। যেহেতু ফ্লু ধরনের ইনফেকশনের সাথে এটা রিলেটেড, আর বার্ডস এবং গৃহপালিত জীবজন্তু থেকে ফ্লু হতে পারে, তো এটা একটা সম্ভাবনা থাকেই। ধন্যবাদ। জিবি সিন্ড্রোম বাংলায় গুলে বার সিন্ড্রোম, গুলেন বারে নয়, গুলে বার সিন্ড্রোম। এর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি? সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে শরীরের একদম পায়ের তলা থেকে শুরু হয় অসুখ, অবশ বা প্যারালাইসিস হওয়া। যদি আপনার গোড়ালি পর্যন্ত হয় 2 পায়েই হবে, যদি হাঁটু পর্যন্ত হয় 2 পায়েই হবে, যদি মাঝামাঝি হয় 2 পায়েই হবে, কোমর পর্যন্ত হলে 2 পায়েই হবে। এটি আর কোনো অসুখে সাধারণত দেখা যায় না, আর এটি হচ্ছে জিবি সিন্ড্রোম ধরার একমাত্র উপায়। ধন্যবাদ।